নমস্কার, নিউজ আর প্রাইম নিউজে সবাইকে স্বাগত। আমি রয়েছি আপনাদের সাথে মীনাক্ষী। চোখ রাখছি খবরে। স্বচ্ছতা বজায় রেখে আমরা কাজ করছি, কাজের শেষ নেই, তৃপ্তিরও শেষ নেই, কিন্তু তারপরও আমরা ভালো কাজ করছি, আরো ভালো আমাদের করতে হবে। মুখ্যমন্ত্রী হিসেবে 4 বছর পূর্ণ করার পর সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে গিয়ে এই প্রতিক্রিয়ায় ব্যক্ত করলেন অধ্যাপক ডাক্তার মানিক সাহা। প্রথম বিজেপি সরকারের শাসনে 2022 সালের 14ই মে ত্রিপুরার মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছিলেন অধ্যাপক ডাক্তার মানিক সাহা। 2023 সালে দ্বিতীয় বিজেপি সরকার গঠনের পর দ্বিতীয়বার মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন তিনি। বিজেপির 2 পর্বে ত্রিপুরায় টানা 4 বছর যাবৎ মুখ্যমন্ত্রীর দায়িত্বভার পালন করছেন অধ্যাপক ডাক্তার মানিক সাহা। মুখ্যমন্ত্রীর অধীনে রয়েছে ত্রিপুরার স্বরাষ্ট্র, শিক্ষা, স্বাস্থ্য সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তর। সবকটি দপ্তরেই গত 4 বছরে অভূতপূর্ব উন্নতি হয়েছে। পরিকাঠামো উন্নয়নের পাশাপাশি উন্নত হয়েছে বিভিন্ন দপ্তরের সার্বিক পরিষেবা পদ্ধতি। মুখ্যমন্ত্রী হিসেবে 4 বছর পূর্তিতে সাংবাদিকদের প্রশ্নে বিভিন্ন দপ্তরের কাজকর্মে মুখ্যমন্ত্রী সন্তোষ প্রকাশ করেছেন। মুখ্যমন্ত্রী বলেন, কাজের শেষ নেই, তৃপ্তিরও শেষ নেই। সবকটি দপ্তরে সুস্থ প্রতিযোগিতার মাধ্যমে উন্নয়ন চলছে। স্বাস্থ্য ক্ষেত্রে বিশেষ উন্নতি হয়েছে শিক্ষা এবং স্বরাষ্ট্র দপ্তর সহ ক্রীড়া ক্ষেত্রে। সরকার স্বচ্ছতা বজায় রেখে কাজ করছে। সব ক্ষেত্রে 100% সাফল্য না আসলেও কাজ অব্যাহত রয়েছে বলে দাবি করেন মুখ্যমন্ত্রী। সব ক্ষেত্রেই কিন্তু আমরা কাজ করি, এবং সবচেয়ে বড় হচ্ছে ট্রান্সপারেন্সির সাথে। চাকরি এতগুলো দিচ্ছি, প্রায় 22,000-এর মতো চাকরি অলরেডি আমরা দিয়েছি নিয়মিতভাবে। আর তাদেরকে সাহায্য করার জন্য বিভিন্নভাবে যে আমরা চাকরি দিয়েছি সেটাও কিন্তু কম নয়, প্রায় 20,000-এর উপরে। তো সব মিলে সেই কাজগুলোও কিন্তু করছে। আমাদের ফাইন্যান্সিয়াল কনস্ট্রেন্ট থাকা সত্ত্বেও ট্রান্সপারেন্সির মাধ্যমে সব জায়গায় আমরা কিন্তু কাজ করে যাচ্ছি। কাজের শেষ নেই, কাজ করতে হবে। আর তৃপ্তিরও শেষ নেই। যে যদি জিজ্ঞেস করেন যে আমি কোনটাতে আমি খুশি, তাহলে কোনটাতেই আমি বলবো যে একদম 100% হওয়া সম্ভব নয়, কিন্তু আমরা ভালোভাবে কাজ করছি। এই সরকার এই কয়েক বছরে যেভাবে ডেভেলপ করেছে, বিগত আমরা 2018-এর আগে আমরা দেখেছি সরকার, কিন্তু সেই তুলনায় আমরা কিন্তু সর্বক্ষেত্রেই। অন্যদিকে রাজ্যে নতুন একটি টিএসআর বাহিনী গঠনের কেন্দ্রীয় সরকারের অনুমোদনের জন্য বিশেষভাবে ধন্যবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী বলেন, নতুন আইআর বাহিনী গঠনের মধ্য দিয়ে রাজ্যের নিরাপত্তা ব্যবস্থা শক্তিশালী হবে, একইভাবে বেকারদের কর্মসংস্থান হবে। ফিরো রিপোর্ট, নিউজ নাও। উন্নত ত্রিপুরা এবং নতুন দেশ গড়ে তুলতে কর্মচারীদের নিরলসভাবে কাজ করার আহ্বান রাখলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা। শনিবার আগরতলা কুঞ্জবনে পূর্ত জল সম্পদ দপ্তরের ডেটা সেন্টারের উদ্বোধন করে কর্মচারীদের এই আহ্বান রাখেন মুখ্যমন্ত্রী। শনিবার আগরতলার কুঞ্জবনে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল রাজ্য সরকারের পূর্ত জল সম্পদ দপ্তরের ডেটা সেন্টার। প্রাথমিকভাবে 4,67,00,000 টাকা ব্যয়ে নির্মিত ডেটা সেন্টারের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা। উপস্থিত ছিলেন রাজ্য সরকারের পূর্ত দপ্তরের সচিব ডক্টর প্রশান্ত কুমার গোয়েল, জল সম্পদ বিভাগের চিফ ইঞ্জিনিয়ার সুধন দেববর্মা সহ অন্যান্য আধিকারিকগণ। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, এই ডেটা সেন্টার তৈরি করা অত্যন্ত সময় উপযোগী কাজ। বর্তমানে এআই জমানায় জল সম্পদে সেন্টারে সংরক্ষিত থাকবে। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী যে সমস্ত কাজ হচ্ছে সময়ে তাদের সবার অভিভাবক প্রধানমন্ত্রীর কাছে। এই ধরনের প্রকল্প নির্মাণ এবং এর সঠিক বাস্তবায়নের মাধ্যমে উন্নত ত্রিপুরা এবং নতুন দেশ গঠনের কাজ এগিয়ে চলছে। তিনি রাজ্যে কৃষি জমির তথ্য তুলে ধরে কৃষি জমিতে জলসেচের পর্যাপ্ত ব্যবস্থার তথ্য তুলে ধরেন। একইভাবে তিনি জল সম্পদ বিভাগের সমস্ত কর্মচারীদের আহ্বান রাখেন, তারা যাতে নিরলসভাবে কাজ করে উন্নত ত্রিপুরা এবং নতুন ভারত গঠনে সক্রিয় থাকেন। এই যে স্টেট ডাটা সেন্টার, আমার মনে হয় এটা নিড অফ দ্য আওয়ার, সময় উপযোগী এবং প্রশংসনীয় উদ্যোগ বলে আমি মনে করি। আমি এই প্রকল্প বাস্তবায়নের সঙ্গে যুক্ত যারা এখানে আছেন, যারা আধিকারিকরা তো আছেনই, প্রকৌশলী এবং প্রযুক্তিবিদ, সবাইকে আমি আবার অভিনন্দন ও ধন্যবাদ জানাচ্ছি। আমি আশা করি আপনারা আগামী দিন নিষ্ঠার সাথে কাজ করবেন এবং আমাদের সবার সম্মিলিত প্রচেষ্টায় আমরা ত্রিপুরাকে যে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছি,
সেই কাজটা আপনারা আরও বেশি করে করবেন। আমাদের লক্ষ্য শুধু ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট নয়, আমি যেটা একটু আগে বললাম যে মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলছেন যে নিউ ইন্ডিয়া আমরা তৈরি করতে যাচ্ছি। তো সমস্ত রাজ্যগুলো নতুন রাজ্য যদি হয়, নতুন ত্রিপুরা যদি করা যায়, এইসব কাজে আরও বেশি করে নিরলসভাবে আপনারা কাজ। প্রসঙ্গত বর্তমানে নির্মিত ডেটা সেন্টার বাড়িটি আন্ডারগ্রাউন্ড সহ ওপরে একতলা রয়েছে। আগামী দিনে এই বাড়ির দ্বিতল এবং ত্রিতলের কাজ শেষ করতে আরও 4,50,00,000 টাকা বরাদ্দ রয়েছে। সময়োপযোগী এই ডেটা সেন্টার তৈরি হওয়ার জন্য তিনি জল সম্পদ দফতরের সমস্ত স্তরের কর্মচারীদের শুভেচ্ছা জানিয়েছেন। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। সফিয়েতের চাকুরি পরীক্ষার ফলাফল নিয়ে সরাসরি প্রশ্ন উঠল। পরীক্ষার্থীরা পরীক্ষা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে, বিশেষ করে নম্বর বিভাজন সহ ফলাফল নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি গোটা বিষয়ে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন কর্তৃপক্ষের উদ্দেশ্যে। চলতি বছরের মার্চ মাসে সফেদ 2টা বিভাগে লোক নিয়োগ করার জন্য প্রয়োজনীয় বিজ্ঞপ্তি প্রকাশ পূর্বক পরীক্ষা গ্রহণ করে। যথারীতি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়, তবে ফলাফল প্রকাশিত হওয়ার পর একাংশ পরীক্ষার্থীদের মধ্যে ক্ষোভ পরিলক্ষিত হয়েছে। পরীক্ষার্থীদের তরফ থেকে গোটা পরীক্ষা গ্রহণ প্রক্রিয়া এবং পদ্ধতি নিয়ে সন্দেহ প্রকাশ করা হয়েছে। সংবাদ মাধ্যমের সাথে কথা বলার সময় পরীক্ষার্থীরা অভিযোগের সুরে দাবি করেন পরীক্ষা নেওয়া হয়েছিল 2টো বিভাগেই 85 নম্বর করে, কিন্তু নম্বর দেওয়া হয়েছে 100 নম্বরের হিসেবে। এটা কিভাবে হয়েছে, এটা তাদের প্রশ্ন। এর পাশাপাশি অনেকে দেখা গেছে ডিগ্রিতে ভালো স্কোর করলেও ডিপ্লোমা গ্রেডে ভালো স্কোর করতে পারেনি। এই বিষয়টা নিয়েও পরীক্ষার্থীদের তরফ থেকে প্রশ্ন উত্থাপন করা হয়েছে। অ্যাকচুয়ালি সফেদ সেপ্টেম্বর মাসে একটা নোটিফিকেশন ছাড়ছিল। নোটিফিকেশনটা অ্যাকচুয়ালি গ্রেড এ আর গ্রেড বি টেকনিক্যাল অফিসাররা ছিল, ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের লিগে আছে। তো হয়েছে কি তা এটার বিগত মার্চের 14 তারিখে এক্সামটা হয়েছে, ঠিক আছে। এটা দুই শিফটে এক্সামটা হয়েছে। একটা হইতেছে গ্রেড এ, মানে সেটা ডিগ্রির লিগা, আর একটা হয়েছে গ্রেড বি, সেটা ডিপ্লোমার লিগা। তো কালকা এটার রেজাল্ট আউট হয়েছে, ঠিক আছে। এটার রেজাল্ট আউট অনের পরে দেখা গেছে যারা যারা ডিজার্ভিং ক্যান্ডিডেট যারা আছিল তারা কোয়ালিফাই করছে না, আর যারা যারা নন ডিজার্ভিং আছিল তারা কোয়ালিফাই করছে। তো এটার মধ্যে ফার্স্ট ফ্লোর হয়েছে কিটা, ফার্স্ট ফ্লোর হয়েছে তারা কন্ডাক্ট করছে এক্সাম 85 নাম্বারে, কিন্তু তারা কিটা করছে আউট অফ 100 রেজাল্ট দিয়েছে। ফার্স্ট পয়েন্ট হয়েছে এটা। তো এটা হাউ ইট ইজ পসিবল, তারা পরীক্ষা কন্ডাক্ট করছে 85 নাম্বারে, কিন্তু নাম্বার হইতেছে দিছে 100 আউট অফ 100। সেকেন্ড কোশ্চেনটা হয়েছে কিটা, যারা হইতেছে যারা টপ র্যাঙ্কার আছিল ডিগ্রির এক্সামটাতে, অর্থাৎ মূল কথা হচ্ছে চাকরি পরীক্ষা নিতে গিয়ে পরিচালনগত ত্রুটির মুখে পড়তে হয়েছে সফেদকে। যেভাবে রীতিমতো যুক্তিসঙ্গতভাবে পরীক্ষা গ্রহণের প্রক্রিয়া নিয়ে চ্যালেঞ্জ করা হয়েছে, এখন এই বিষয়ে কি পদক্ষেপ গ্রহণ করা হয় এটাই দেখার। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। আগরতলায় 2000 প্রতিনিধি নিয়ে সম্মেলন করবে অল ইন্ডিয়া পঞ্চায়েত পরিষদের রাজ্য কমিটি। পঞ্চায়েত পরিষদের রাজ্য কমিটির প্রথম বৈঠকের পর এই কথা জানালেন বিধায়ক বীরজিৎ সিনহা। বীরজিৎ বাবু বলেন, অল ইন্ডিয়া পঞ্চায়েত পরিষদ সংস্থাটি একটি অরাজনৈতিক সংস্থা। এক সময় জাতির জনক মহাত্মা গান্ধী থেকে শুরু করে বলবন্ত সিং রায় মেহতার মতো স্বাধীনতা সংগ্রামীরা এই সংস্থার নেতৃত্ব দিয়েছিলেন। পঞ্চায়েত ব্যবস্থাকে সক্রিয় করতে এই সংস্থা কাজ করে। মহাত্মা গান্ধীর গ্রাম স্বরাজের ভাবনাকে সারা দেশে প্রসার করেছিল এই সংস্থা। বীরজিৎ সিনহা বলেন, আগামী জুন মাসের প্রথম সপ্তাহে আগরতলায় এই সংস্থার সম্মেলন অনুষ্ঠিত হবে। সেই সম্মেলনে 2000 প্রতিনিধি অংশগ্রহণ করবেন বলে বীরজিৎ বাবু জানিয়েছেন। রাজধানী আগরতলাতে 2000 প্রতিনিধির একটা কনভেনশন হবে এবং অল ইন্ডিয়া পঞ্চায়েত পরিষদের বর্তমান প্রেসিডেন্ট সবুজ খান সোয়াই, যিনি ইউপিএ গভর্নমেন্টের ক্যাবিনেট মিনিস্টার ছিলেন কেন্দ্রে, এবং ডক্টর অশোক চৌহান ওয়ার্কিং প্রেসিডেন্ট, এই দুইজনকেও আমন্ত্রণ জানাচ্ছি তারা যাতে এই কনভেনশনে অ্যাটেন্ড করে। এই জন্য আজকে আমাদের স্টেট কমিটির প্রথম বৈঠক এবং আমরা এখানে এইসব নিয়ে চর্চা করছি। ধর্মনগর জেলা হাসপাতালে উপযুক্ত স্বাস্থ্য পরিকাঠামো নেই।
আইসিইউ পরিষেবা চালু করার দাবি সহ বিভিন্ন দুর্নীতির পরিপ্রেক্ষিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবিতে সরব হয়েছে কংগ্রেস। ধর্ণা সংঘটিত হয় জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কার্যালয়ের সামনে। ধর্মনগর জেলা হাসপাতালে স্বাস্থ্য পরিষেবা একেবারে নিম্নমানের। আইসিইউ পরিষেবা থেকে শুরু করে ন্যূনতম স্বাস্থ্য পরিষেবা প্রায় নেই বললেই চলে। এর পরিপ্রেক্ষিতে কোনো চিকিৎসা ছাড়াই শুধুমাত্র রেফার করে দেওয়া হয় ইত্যাদি বিভিন্ন অভিযোগের পাশাপাশি দুর্নীতি হচ্ছে। এই বক্তব্য সামনে এনে কংগ্রেস দলের পক্ষ থেকে আজ বিক্ষোভ কর্মসূচি সহ প্রতিবাদ মিছিল সংঘটিত করা হয়। সাফাই কর্মীদের 4 মাসের বকেয়া বেতন মেটানো সহ বিভিন্ন দাবিতে আজ জেলা স্বাস্থ্য মুখ্য আধিকারিকের অফিসের সামনে এসে বিক্ষোভ সংঘটিত করে কংগ্রেস। স্বাস্থ্য আধিকারিকদের দেখা না পেয়ে ধর্ণায় বসে যায় দলের কর্মী এবং সমর্থকরা। প্রতিবাদী কর্মসূচির বিষয়বস্তু তুলে ধরার পাশাপাশি কংগ্রেস দলের তরফ থেকে দাবি করা হয় যতক্ষণ পর্যন্ত না সমস্যা সমাধানের রাস্তা বেরোবে ততক্ষণ পর্যন্ত তারা আন্দোলনেই থাকবে। এই যে দুর্নীতি ধর্মনগর জেলা হাসপাতালে চলছে, সেই দুর্নীতিগ্রস্ত লোকদের অবিলম্বে আইনের আওতায় এনে এবং ধর্মনগর জেলা হাসপাতালে আইসিইউ এবং বিশেষজ্ঞ ডাক্তার নিয়োগের দাবিতে আজকে আমাদের এই গণধর্ণা। আমরা সিএমও সাহেবের সঙ্গে কথা বলতে এসেছিলাম, কিন্তু প্রায় আধা ঘন্টার সময় অতিক্রান্ত হয়েছে। সিএমও সাহেব এখনও ওনার চেম্বার থেকে এসে আমাদের সৌজন্যতা দেখানোর প্রয়োজন মনে করেননি। ওনারা যত সময় আমাদেরকে সুষ্ঠু আশ্বাস না দেবেন আমরা ততক্ষণ এই ধর্ণা থেকে উঠব না। আমাদের দাবি অবিলম্বে ধর্মনগরের যে বেহাল স্বাস্থ্য ব্যবস্থা তা চূড়ান্ত আকারে পরিণত করতে হবে। ধন্যবাদ। পাশাপাশি কংগ্রেস নেতৃত্বরা রীতিমতো হুঁশিয়ারি দিয়েছেন, ধর্মনগর জেলা হাসপাতালের পরিষেবার মান উন্নয়ন সংক্রান্ত তাদের দাবি পূরণ করা না হলে আগামী দিনে বড় সড় আন্দোলন তারা সংগঠিত করবে। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। শনিবার শেষ হল খোয়াই দশরথদ্বীপ মেমোরিয়াল কলেজের 7 দিন ব্যাপী এনএসএস স্পেশাল ক্যাম্প। মহাবিদ্যালয়ের সেমিনার হলে এদিন সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খোয়াই জেলা পরিষদের সম্মানীয় সভাধিপতি অপর্ণা সিংহ রায়, ছিলেন মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ডক্টর নির্মল ভদ্র, এনএসএস প্রোগ্রাম অফিসার রাজীব দাস, বিশিষ্ট অধ্যাপক ডক্টর বাবুরাম স্বামী সহ প্রচুর সংখ্যক ছাত্রছাত্রী। 7 দিন ব্যাপী এনএসএস স্পেশাল ক্যাম্পকে কেন্দ্র করে একাধিক সামাজিক কর্মসূচি অনুষ্ঠিত হয়। স্বাস্থ্য সচেতনতার শিবির, নেশার বিরুদ্ধে সচেতনতা শিবির, সাফাই অভিযান সহ অন্যান্য কার্যাবলীতে সাধারণ নাগরিকদের অংশগ্রহণ লক্ষ্যণীয় ছিল। আমরা চাই এই এনএসএস ক্যাম্পের মাধ্যমে শুধু খোয়াই কলেজে নয়, প্রত্যেকটা বিদ্যালয়ে যেন এনএসএস ক্যাম্প হয় এবং সেই ক্যাম্পের মাধ্যমে আমরা সমাজের প্রত্যেকটা মানুষকে জানান দিতে চাই যে আমরা সমাজের জন্য কিছু একটা করতে করবো বা আমরা পারবো, আমাদের পারতেই হবে। এটাই সেখানটায় আজকে আসলাম, দেখলাম। নমস্কার। থ্যাংক ইউ ম্যাডাম। বর্ষার আগে শেষ হয়নি আসাম আগরতলা জাতীয় সড়ক সংস্কারের কাজ। বর্তমান বৃষ্টির মধ্যে মরণ ফাঁদে পরিণত হয়েছে জাতীয় সড়কের একাংশ। প্যাঁচারথল থেকে কুমারঘাটে বেহাল রাস্তায় প্রতিদিন ঘটে চলেছে দুর্ঘটনা, ঝুঁকি নিয়ে চলছে যানবাহন। বর্ষা মৌসুমে কার্যত মরণ ফাঁদে পরিণত হয়েছে রাজ্যের লাইফ লাইন হিসেবে পরিচিত আসাম আগরতলা জাতীয় সড়ক। আসাম আগরতলা 8 নম্বর জাতীয় সড়কের প্যাঁচারথলের নবীন ছড়া, কুমারঘাটের কাচারি ছড়া এবং সিদং ছড়া এলাকার একাধিক জায়গায় স্বাভাবিক যান চলাচল অসম্ভব হয়ে পড়েছে। একাধিক জায়গায় রাস্তার ওপর 1.5 থেকে 2 ফুট গর্ত হয়ে আছে। এসব গর্তে বৃষ্টির জল জমে জাতীয় সড়ক রীতিমতো পুকুরে পরিণত হয়েছে। প্রতিদিন জীবন ঝুঁকি নিয়ে হাজার হাজার যানবাহন চলছে এই রাস্তার উপর দিয়ে। ঘটে চলছে দুর্ঘটনা। রাতের অন্ধকারে এই রাস্তা দিয়ে গাড়ি চালানো অসম্ভব বলে রাস্তার ওপরেই দাঁড়িয়ে থাকতে হচ্ছে ভারী যানবাহন চালকদের। প্রতিদিন এই পথে স্কুলের ছাত্রছাত্রী, রোগী নিয়ে অ্যাম্বুলেন্স, নিত্যযাত্রী সবাইকেই প্রাণ হাতে নিয়ে চলতে হচ্ছে। স্থানীয় নাগরিকদের অভিযোগ, গত কয়েক মাস ধরে রাস্তার এই বেহাল দশা। বারবার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করার পরও বৃষ্টির আগে জাতীয় সড়কের এই অংশগুলো সংস্কারের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। এই বিষয়ে NH
208 নম্বর পূর্ত দপ্তরের আধিকারিকদের সাথে যোগাযোগ করা হলে তারা জানান বর্ষার কারণে কাজ করা যাচ্ছে না। বর্ষা শেষ হলেই দ্রুত সংস্কারের কাজ হাতে নেওয়া হবে। তবে কবে নাগাদ কাজ শুরু হবে এবং এই পরিস্থিতিতে কিভাবে যানবাহন চলাচল করবে তা নিয়ে প্রশ্ন থেকে যাচ্ছে। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। শহর আগরতলা সহ রাজ্য জুড়ে প্রতিদিন নারী নিরাপত্তা নিয়ে সংশয় বাড়ছে। এর মধ্যে রাজধানী বটতলা এলাকাতে এক স্কুল ছাত্রীর সাথে অভব্য আচরণের অভিযোগ উঠল এক রিকশা চালকের বিরুদ্ধে। মুহূর্তেই আটক জিরানিয়ার এই রিকশা চালক। বর্তমান সময়ে আক্ষরিক অর্থেই নারী নিরাপত্তা সুনিশ্চিতকরণ একটা চ্যালেঞ্জের বিষয়। প্রায় প্রতিনিয়ত নারী গঠিত বিভিন্ন অপরাধগুলো আমাদের গোটা সমাজকে যে ভাবিত করে চলেছে এতে সন্দেহ নেই। এরই মধ্যে আজ আগরতলার একেবারে প্রাণ কেন্দ্র হিসেবে পরিচিত বটতলা এবং সন্নিহিত এলাকায় জিরানিয়া এলাকার এক রিকশা চালক এক স্কুল ছাত্রীর সাথে অভব্য আচরণ করে বলে অভিযোগ। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে রিকশা চালক রতন দেববর্মাকে ইতিমধ্যে আটক করা হয়েছে। গোটা বিষয় নিয়ে সংশ্লিষ্ট মেয়েটি দাবি করেছে, সিটি সেন্টারের সামনে থেকে বটতলা পর্যন্ত রিকশাতে করে যাওয়ার পথে একাধিকবার এই রিকশা চালক তার সাথে অভব্য আচরণ করলে একটা পর্যায়ে সে রিকশা থেকে নেমে যায়। তাকে নামিয়ে দিয়ে সংশ্লিষ্ট রিকশা চালক রিকশা নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে মেয়েটি ফল ব্যবসায়ী সহ অন্যান্যদের বিষয়টা জানালে মুহূর্তের মধ্যেই তাকে আটক করা হয়। আঙ্কেল, আমি ওই তোমার সিটি সেন্টার থেকে তাইনের সাথে উঠছি। হ্যাঁ, তো তাইনে আমার প্রথমে জিজ্ঞেস করছে যে কই যাবে, আমি কইছি বটতলা ব্রিজের সামনে। তো দেন তাইনে কয় ঠিক আছে চলো। তো এরপর আমি উঠছি, তাইনে নিচে ওই তাইনে আমি কইছি 50 টাকা ভাঙতে হবে না। তাইনে আমি 50 টাকা দিচ্ছি, তাইনে আমার 30 টাকা আমার হাত মানে উড়াতের উপরে হাত রেখা সেটা তাইনে আমার 30 টাকা দেয়। ইভেন আমার থেকে যখন টাকাটা নেয় তখনও আমার হাতের থেকে এমনভাবে টাকাটা নিছে। তো তারপরে আমি বলছি এটি আবার কোন ধরনের টাকা দেওয়ার সিস্টেম? তো তাই নিয়ে গেলো না না এটি এমনি লেগে গেছে আর কি। তারপরে উঠলাম। তো ওঠার পরে কিছুক্ষণ এই তোমার উড়াল ফুলের একটু এই জায়গাটার মধ্যে যে অনেকটি দোকান যে আছে, তো এইখানে তাই না আমার কয় তোমার বাড়ি কই? আমি কইছি আমার বাড়ি বটদোয়ালি। তাই না কয় যে তোমার আমার বাড়ি জিরানিয়া, যাইবানি তুমি আমার লোকে? আমি কইছি আপনার বাড়ি জিরানিয়া, আমি গিয়া কী করু? কয় না না জিরানিয়া যাইবানি, চলো আমরা যাবো। তো এরপরে একটু কিছুক্ষণ যাওয়ার পরে তাই না আমার দিকে বারবার ঘুরে ঘুরে তাকাইতেছে, মানে ভীষণই বাজেভাবে তাই না তাকাইতে আসলো। এইভাবে দিন দুপুরে এক মধ্যবয়স্ক রিকশা চালকের দ্বারা স্কুল ছাত্রীর অপব্য আচরণের শিকার হওয়া সত্যিকারের অর্থে আমাদেরকে নিরাপত্তা নিয়ে ভাবিয়ে তোলার পক্ষে যথেষ্ট। এখন দেখার বিষয় এই বিষয়ে পুলিশ অভিযুক্তের বিরুদ্ধে কিভাবে ব্যবস্থা গ্রহণ করে। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। খোয়াই জেলা প্রশাসনের পক্ষ থেকে সিভিল ডিফেন্স সহ আপৎকালীন কাজে নিযুক্ত স্বেচ্ছাসেবীদের মধ্যে দুর্যোগ মোকাবেলার জন্য বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে আয়োজিত এই অনুষ্ঠানে জেলা শাসক সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। বিভিন্ন প্রকারের প্রাকৃতিক দুর্যোগের সময় ঝাঁপিয়ে পড়তে দেখা যায় সিভিল ডিফেন্স এবং আপৎকালীন সমস্যায় যে সমস্ত ভলেন্টিয়াররা রয়েছেন তাদেরকে। প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় বরাবর ভলেন্টিয়ারদের ভূমিকা পালন করতে দেখা যায়। নিজেদের জীবন ঝুঁকির মধ্যেও ভলেন্টিয়াররা বরাবর সমাজের কাছে ভরসার কেন্দ্রবিন্দু হয়ে ওঠেন। এই ভলেন্টিয়ার্সদের কাজে গতি আনতে এবং তাদের সার্বিক নিরাপত্তার কথা চিন্তা করে খোয়াই জেলা প্রশাসনের পক্ষ থেকে আজ জেলা শাসকের কনফারেন্স হলে এক কর্মসূচির মধ্য দিয়ে জেলার বিভিন্ন স্তরের ভলেন্টিয়ারদের হাতে দুর্যোগ মোকাবেলা করার জন্য প্রয়োজনীয় বেশ কিছু উপকরণ তুলে দেওয়া হয়। এই আয়োজনে উপস্থিত থেকে খোয়াই জেলা জেলা শাসক রজত পন্থ যেভাবে বিভিন্ন অংশের ভলেন্টিয়াররা দুর্যোগ এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় ভূমিকা পালন করে চলেছেন সেই বিষয়টাকে কুর্নিশ জানিয়ে এই উপকরণগুলোর প্রয়োজনীয়তা তুলে ধরেন। জেলা শাসক দাবি করেন ভলেন্টিয়ারদের কাজে গতি আনার ক্ষেত্রে এই উপকরণগুলো আবশ্যক। डीएम ऑफिस खोवाई में युवा आपदा मित्रों सीडी वॉलंटियर्स को किट डिस्ट्रीब्यूशन, सर्टिफिकेट डिस्ट्रीब्यूशन एंड आईडी कार्ड डिस्ट्रीब्यूशन प्रोग्राम आयोजित किया है। इसमें हमारे पूरे डिस्ट्रिक्ट में अभी तक 758 सीडी वॉलंटियर्स ने रजिस्टर किया है और 122 आपदा मित्रा ने रजिस्टर किया है। तो आज हमारा एक बैच का ट्रेनिंग हुआ था कुछ समय पहले, तो उन बैच के जो बच्चे थे इसमें से 160 सीडी वॉलंटियर्स और 10 युवा आपदा मित्र, उनको सर्टिफिकेट, किट और आईडी कार्ड्स हमने डिस्ट्रीब्यूट किया। খোয়াই জেলা প্রশাসনের পক্ষ থেকে আয়োজিত এই আয়োজনে গোটা জেলার
শতাধিক স্বেচ্ছাসেবী যেমন উপস্থিত ছিলেন, ঠিক এর পাশাপাশি অতিরিক্ত জেলা শাসক অভিজিৎ চক্রবর্তী সহ বিভিন্ন স্তরের বিশিষ্ট প্রশাসনিক ব্যক্তিরাও উপস্থিত ছিলেন। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। এখনকার মতো এই মুহূর্তে সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে নিউজ নাও পর্দায়। নমস্কার, শুভরাত্রি।